কি হলো কি, গাড়ি থামলো কেন? একজন যাত্রী জিজ্ঞেস করলো। আর বলবেন না, সামনে একটা ঘাটের মরা চলে এসেছিল। ওই কি হয়েছে কি, মাঝ রাস্তায় এভাবে দাঁড়িয়ে আছিস কেন? এক্ষুনি বাসে ধাক্কা লাগলে দোষটা আমাদের হতো। যত সব। ক্ষমা করবেন, এটা কি নিশ্চিন্দিপুর যাবে? হ্যাঁ হ্যাঁ সে যাবে, কিন্তু তাই বলে আপনি এভাবে মাঝ রাস্তায় এরকম ভাবে গাড়ি দাঁড় করালেন কেন? হ্যাঁ নিন, উঠে পড়ুন। সেই লোকটা এবার জানলার ধারে বসা এক বছর 25-এর যুবকের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কিছু যদি মনে না করেন এখানে একটু বসতে পারি? সে আগন্তুকের মুখের দিকে তাকিয়ে যুবকটি চমকে উঠল। বাসের মধ্যে টিম টিম করে জ্বলতে থাকা আলোয় লোকটার মুখটা পরিষ্কার বোঝা না গেলেও মুখের ডান দিকে থাকা বিকট পোড়ার দাগটা লোকটার মুখটাকে বিভৎস করে তুলেছে। লোকটা খানিক জোর করে যুবকটির পাশে বসল। দাদা, কিছু খাবেন নাকি? আপনাকে দেখে মনে হচ্ছে আপনার বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ, খাবেন কিছু? কলেজ থেকে বেরিয়েই খুব খিদে পেয়ে গেল শুভর। সে কখন বাড়ি থেকে খেয়ে বেরিয়েছে। সকালবেলা মাও ছিল না বাড়িতে, তাই এক গ্লাস ছাতু গুলে সেটা খেয়েই বেরিয়ে পড়েছিল। নেহাত আজকে দুখানা পরীক্ষা পরপর ছিল, নইলে এত দেরি কখনোই হয় না তার। রাস্তার দুপাশে চোখ বোলাতে বোলাতে হাঁটছিল সে, কিন্তু কোথাও কোনো খাবারের দোকান চোখে পড়ল না। অদ্ভুত ব্যাপার, অন্যান্য দিন তো আশেপাশে অনেক খাবারের দোকান চোখে পড়ে, তাহলে আজ কোনো দোকান চোখে পড়ছে না কেন? যাই হোক, ওই বাস স্ট্যান্ডের কাছাকাছি গিয়ে কোনো একটা মিষ্টির দোকান থেকে কিছু একটা খেয়ে নেওয়া যাবে। তারপর একবার ঘড়ির দিকে তাকালো শুভ। এই বাবা, অনেকটা দেরি হয়ে গেল। 6টা বাজতে চললো। 6:05 বাসটা না পেলে আবার 2 ঘন্টা বসে থাকতে হবে। সে দৌড়তে শুরু করলো। আর 5 মিনিটের মধ্যে যে করেই হোক আমাকে বাস স্ট্যান্ডে পৌঁছতে হবে। শুভ যে কলেজে পড়ে সেই কলেজ তার গ্রাম থেকে 3 ঘন্টা বাসে যেতে হয়। আশেপাশে তো আর তেমন ভালো কলেজও নেই, তাই নিরুপায় হয়ে শুভকে এই এত দূর জার্নি করতে হয়। এছাড়া তার গ্রাম থেকে কেউই কলেজে পড়তে আসে না, তাই গোটা জার্নিটা তাকে একাই করতে হয়। কোনো সঙ্গী পাওয়া যায় না। না না, এই বাসটা আমাকে পেতেই হবে, নইলে বাড়ি ফিরতে ফিরতে সেই 9টা বাজবে। তার উপর আবার গ্রামের মোড়ের মাথায় সেই বট গাছটা। ও বাবা, ওর পাশ দিয়ে যেতেই আমার বড় গা ছমছম করে। সন্ধ্যে থাকতে থাকতে গ্রামে ঢুকে পড়তে পারলে বাঁচি। যাই হোক, দৌড়তে দৌড়তে যখন সে বাস স্ট্যান্ডে পৌঁছলো তখন বাসটা প্রায় ছেড়েই দিচ্ছিল। হ্যাঁ, খাওয়া দাওয়া চুলোয় যাক, আগে তো বাড়ি ফিরি। কোনো মতে বাসে উঠে জানলার ধারের একটা সিট ম্যানেজ করে বসে হাঁপ ছাড়ল সে। বাবা, বাঁচলাম। কন্ডাক্টর এগিয়ে এলো তার দিকে। কোথায় যাবে ভাইপো? উমরপুর যাব। এই বলে একটা 10 টাকার নোট সে বাড়িয়ে দিল কন্ডাক্টরের দিকে। কন্ডাক্টর তাকে টাকার বিনিময়ে টিকিট দিয়ে ড্রাইভারের পাশে গিয়ে বসল। এতক্ষণে বাসের ভেতরটা চোখে পড়ল তার। গোটা বাসটা ফাঁকা, খালি একদম সামনের দিকে 2 জন যাত্রী বসে আছে। কিছুক্ষণ বাদে তারাও নেমে পড়ল। এখন গোটা বাসে সে একা। কন্ডাক্টর আর ড্রাইভার বাসের একদম সামনের দিকে বসে রয়েছে। বাসের মধ্যে একটা মিটিমিটি হলুদ আলো জ্বলছে। সেই আলোয় বাসের ভেতরটা কেমন মোহময় লাগছে। এমন সময় বাসটা হঠাৎ ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল। আরে কি হলোটা কি? গাড়িটা ব্রেক মারলো কেন? আর বলো না, একটা ঘাটের মোড়া চলে এসেছিল গাড়ির সামনে। ওই কি হয়েছে কি, মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছিস কেন? এক্ষুনি বাসে ধাক্কা লাগলে দোষটা আমাদের হতো। যত সব। ক্ষমা করবেন, এটা কি নিশ্চিন্দিপুর যাবে? হ্যাঁ সে যাবে, কিন্তু তাই বলে আপনি মাঝ রাস্তায় এরকম ভাবে গাড়ি দাঁড় করালেন কেন? আশ্চর্য তো। নিন, উঠে পড়ুন। শুভ দেখল একটা কম্বল মুড়ি দেওয়া লোক বাসে উঠে এলো আর ঠিক শুভর পাশে চলে এলো। আচ্ছা, এখানে কি একটু
বসতে পারি? হ্যাঁ হ্যাঁ, বসুন। ওটা বাস ফাঁকা থাকতে আমার কাছেই এসে বসার বাকি হল। কি জানে বাবা। বাস আবার নিজের ছন্দে চলতে শুরু করলো। কন্ডাক্টর সেই লোকটার কাছ থেকে ভাড়া নিয়ে টিকিট দিয়ে আবার তার নিজের স্থানে ফিরে গেল। কিছু মনে করবেন না, এই এত জায়গা থাকতে ঠিক আপনার পাশে এসে বসলাম। আরে না না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাবা, লোকটা কি অন্তর্যামী নাকি? মনের কথা পড়ে ফেল। জানলার ধারে ঠান্ডা হাওয়ায় কখন যে তার চোখটা লেগে এসেছিল খেয়াল নেই। হঠাৎ পাশের লোকটার হালকা ঠেলায় তার চটকাটা ভেঙে গেল। দাদা, কিছু খাবেন নাকি? আপনাকে দেখে কেন জানি না মনে হচ্ছে আপনার খুব খিদে পেয়েছে। এই বলে লোকটা একটা কাগজের ঠোঙা শুভর দিকে এগিয়ে দিল। শুভ আবারও চমকে উঠল। এই লোকটা কি করে বুঝলো যে আমার খিদে পেয়েছে? যাকে যা খিদে পেয়েছে, এখন এখন কিছু না ভেবে খেয়ে নেওয়াই ভালো। শুভ তার হাত থেকে ঠোঙাটা নিয়ে সেটা খুলল। ভেতরে কটা পেঁড়ার মতো জিনিস রয়েছে, তাতে হালকা সিঁদুরের মতো কি যেন লেগে। সে সন্দিগ্ধ চোখে পেঁড়াটার দিকে তাকিয়েছিল। কিছু মনে করবেন না, এটা আমাদের গ্রামের খুব জাগ্রত এক দেবীর প্রসাদ, তাই হালকা সিঁদুর লেগে রয়েছে। শুভ আর কিছু না ভেবে সেটা মুখে পুরে নিল। আহা, কি কি অসাধারণ খেতে! তারপর এত খিদে পেয়েছিল, আহা, পুরো পুরো অমৃত। খাওয়া শেষ করে একটা তৃপ্তির ঢেকুর তুলে ব্যাগ থেকে জলের বোতলটা বের করলো। এই রে, জলটা তো শেষ হয়ে গেছে। কিছু মনে করবেন না, আপনার কাছে কি একটু জল হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে। এতে আর মনে করার কি আছে? পথিকরা তো ভগবান, তাদের সেবা করা তো আমাদের ধর্ম। লোকটা এক বোতল জল তার দিকে এগিয়ে দিল। শুভ ঢক ঢক করে অর্ধেক বোতল শেষ করে তার হাতে বোতলটা ফেরত দিল। ওহ বাবা, আপনি আমায় বাঁচালেন। খিদে তেষ্টায় যেন মরে যাচ্ছিলাম। এই যে আমার কর্তব্য। সে যাই হোক, আচ্ছা, আপনার নামটা কি জানা হলো না তো? নাম জেনে কি হবে, তবে চিন্তা নেই, আবার আমাদের দেখা হবে। আপনার খুব ঘুম পাচ্ছে বোধ হয়, আপাতত আপনি ঘুমুন। ঘুম? ওই না তো, আমার তো কথাগুলো বলতে বলতে শুভর চোখের পাতা ভারী হয়ে গেল। কখন যে সে ঘুমিয়ে পড়ল সে বুঝতেও পারল না। এই যে দাদা, উঠুন উঠুন, আপনার স্টপ চলে এলো তো। হ্যাঁ? কি? শুভ ধর্মর করে উঠে বসল। আমি কি সত্যিই তাহলে ঘুমিয়ে পড়েছিলাম? আর আর ওই 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 লোকটা ওই লোকটা কোথায় গেল? ও কি তাহলে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল আর তারপর আমার সব লুটপাট করে পালিয়ে গেছে? না, কই, এই তো আমার ব্যাগ। হ্যাঁ, এই তো। হ্যাঁ, সবকিছু তো ঠিকঠাকই আছে। কি ভাইবো, আজকে রাত্রিটা কি বাসেই বসে কাটিয়ে দেবে নাকি? আমাদেরও তো বাড়ি যাওয়ার আছে। হ্যাঁ হ্যাঁ কাকা, হ্যাঁ, আমি নামছি। বাস থেকে নামার আগে শুভ একবার কন্ডাক্টরকে কি মনে হতে জিজ্ঞেস করলো। আচ্ছা কাকা, ওই আমার পাশে যিনি বসেছিলেন উনি কোথায় নামলেন? আপনার পাশে? হ্যাঁ, আমার পাশে। ও আচ্ছা, ওই লোকটা। কেন কাকা, কিছু হয়েছে নাকি? আর বলবেন না, মাঝ রাস্তায় হঠাৎ গাড়ি থামিয়ে ও গাড়ি থেকে নেমে গেল। অদ্ভুত লোক মাইরি, বললো নিশ্চিন্তিপুরে যাবে, কিন্তু নামলো মাঝ রাস্তায়। যাক, আপনি সাবধানে বাড়ি যান, অনেক রাত হয়ে গেল। শুভ আর কিছু না বলে বাড়ির দিকে পা বাড়ালো। ও বাবা, আবার কি খিদে পেয়েছে! এই খিদেটা আবার চাগার দিয়ে উঠলো কেন কে জানে। দেখি, বাড়ি গিয়ে যা পাবো তাই খেতে হবে।
বাড়ি ফিরে মাকে খাবার বাড়তে বলে সে স্নানে ঢুকে গেল। তারপর বেরিয়েই সামনে খাবারের থালা দেখতে না পেয়ে চিৎকার করে উঠল মায়ের ওপর। মা, সে কখন বলে গেছে এখনো তোমার সময় হয়নি? আরে খিদে পেয়েছে, খাবারটা বাড়ো। তার মা ছেলের এই রূপ কখনো দেখেনি, তাই ভয়ে তটস্থ হয়ে গেল। যে ছেলে 7 চরের রা কাটে না, সে এইরকম চিৎকার করছে দেখে যে কোনো মানুষই অবাক হয়ে যাবে। আরে মা, আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? সেই কখন সকালে খেয়ে বেরিয়েছি। আমার যা খিদে পেয়েছে আমি তোমায় বলে বোঝাতে পারবো না। তুমি এক্ষুনি আমায় যা পারো কিছু একটা দাও। এই বলে সে তার মায়ের দিকে তেড়ে গেল। তার মা চিৎকার করে পিছিয়ে গেল। শুভ নিজেকে খানিকটা সামলে নিয়ে আবার বলল, আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমি পাগল হয়ে যাচ্ছি। তার মা তক্ষুনি 1 থালা গরম ভাত আর তরকারি তার সামনে বেড়ে দিল। শুভ যেন রাক্ষসের মতো ঝাঁপিয়ে পড়ল বেড়ে রাখা থালার উপর। রাক্ষসের মতো দলা দলা পাকিয়ে ভাত গিলতে লাগলো। এত খিদে তো আমার কোনোদিন পাইনি। আজ কি হয়েছে? আজ এত খিদে পাচ্ছে কেন? মনে হচ্ছে যেন সবকিছু আমি খেয়ে ফেলি, যেন রাবণের খিদে বসেছে পেটে। তার মা দূরে দাঁড়িয়ে জড়সড় হয়ে তার খাওয়া দেখছিল। তার ছেলের এই মূর্তি গত 20 বছরে সে দেখেনি। কি হয়েছে তার ছেলের? শুভর বাবাও তার স্ত্রীর পাশে দাঁড়িয়ে শুভর এই কাণ্ড কারখানা দেখছিল। এতক্ষণে সে মুখ খুলল। এই শুভ, তোর কি শরীর খারাপ করছে? ডাক্তার ডাকবো? না 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 না, আমার কিচ্ছু হয়নি। আমার খালি খিদে পেয়েছে। হ্যাঁ, খিদে পেয়েছে আমার। আমায় খেতে দাও, আমায় আরো খেতে দাও আমায়। সে ততক্ষণে তার খাবার শেষ করে খালি থালাটা ছুঁড়ে দিল তার বাবার দিকে। সুপর্ণা দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে 1 হাঁড়ি ভাত এনে দিল শুভর সামনে। শুভ ঝাঁপিয়ে পড়ল সেই 1 হাঁড়ি ভাতের ওপর। না না না, ওর নিশ্চয়ই কিছু হয়েছে। আমি হরিদাকে ডেকে আনছি। হরি অর্থাৎ হরি জেঠু হলো গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি, ওই মোড়ল যাকে বলে আর কি। হরি জেঠুর সব থেকে ভালো গুণ হলো সে ভালো জ্যোতিষ বিদ্যা জানে আর টুকটাক তন্ত্রমন্ত্র জানে। শুভর বাবার এক কথাতে হরি জেঠু তাদের বাড়িতে চলে আসে। ততক্ষণে শুভর সেই 1 হাঁড়ি ভাত খাওয়া হয়ে গেছে, তবে তার আস্ফালন বা গর্জন অনেকটাই কমে গেছে। সে এখন বিড়বিড় করে কি যেন বলছে। কি বলছিস শুভ? কি হয়েছে তোর? শুভ কোনো উত্তর দিল না। সে একইভাবে বিড়বিড় করতে লাগলো। হরি জেঠু শুভর মুখের কাছে কান নিয়ে গিয়ে শুনতে পেল সে বিড়বিড় করে বলছে, খিদে পেয়েছে আমার, খিদে পেয়েছে আমার। আমি সব খেয়ে নেবো, আমি সব খেয়ে নেবো। খেতে দেবো আমায় কেউ কিছু। আমার খুব খিদে পেয়েছে, আমার খুব খিদে পেয়েছে। আমি মরে যাচ্ছি, আমার খেতে দাও আমায়। হরি জেঠু এবার চিন্তিত মুখে তার ব্যাগ হাতড়াতে লাগলো। হরিদা, কিছু বুঝতে পারলে কি হয়েছে? কিছুটা আন্দাজ করতে পারছি, তবে আমি যেটা ভাবছি সেটাই যদি হয় তাহলে নিস্তার এত সহজে পাওয়া যাবে না। কেন হরিদা? দাঁড়াও বলছি। তার আগে হরিদা নিজের ব্যাগ থেকে একটা তাবিজ বের করে এনে শুভর বাবার উদ্দেশ্যে বলল, তোমরা ওকে একটু শক্ত করে ধরে রাখো, নাহলে এই তাবিজ পড়াতে পারবো না। দুজনে মিলে শুভকে চেপে ধরল। হরি জেঠু যত তাবিজটা ধীরে ধীরে শুভর দিকে এগিয়ে আনতে লাগলো, তত শুভর গর্জনটা যেন বাড়তে লাগলো। আমায় ছেড়ে দাও, আমার কিছু হয়নি। আমার খালি খিদে পেয়েছে। এটুকু বুঝতে পারছো না তোমরা? আমার খিদে পেয়েছে, কিছু হয়নি আমার। আমি জানি তো তোর কিছু হয়নি, কিন্তু এই তাবিজটা তোকে পড়তেই হবে বাবা। হরি জেঠু জোর করে তার হাতে সেই তাবিজটা পরিয়ে দিল। অমনি ম্যাজিকের মতো শুভর গর্জনটা থেমে গেল। সে শান্ত হলো। এবার খিদেটা কমেছে? হ্যাঁ। আচ্ছা,
আমায় একটা কথা বলতো, তোকে কি আজ কেউ কিছু খেতে দিয়েছিল? হ্যাঁ, দিয়েছিল। শুভ হালকা করে মাথা নাড়ল। কি হয়েছে হরিদা, কিছু বুঝতে পারলে? শুভর আমার কি হয়েছে? আমার বিশ্বাস ওর উপর খাবারের মাধ্যমে কেউ বশীকরণ বিদ্যার প্রয়োগ করেছে। তবে তবে কি? আমি যেটা ভয় পাচ্ছি, যদি সেটাই হয় তাহলে আজকের রাতটা কিন্তু খুব ভয়ানক কাটতে চলেছে তোদের। কেন? আজকে রাতে কি আছে? আজ অমাবস্যা, জানিস না? যে কোনো কালো জাদু বা তন্ত্রবিদ্যা সব থেকে শক্তিশালী হয় এই অমাবস্যার সময়। সে না হয় বুঝলাম, কিন্তু একটা জিনিস তো কিছুতেই বোধগম্য হচ্ছে না। কেউ কেনই বা শুভর ওপর বশীকরণ বিদ্যার প্রয়োগ করবে? আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি। সেটাই তো আমায় ভাবাচ্ছে। যাকে, এটা সিদ্ধেশ্বরী মায়ের মন্ত্রপুত তাবিজ। এটা যেন শুভ কোনোভাবেই না খোলে, সেটা দেখিস। আর পারলে আজ সারা রাত তোরা একসাথেই ঘুমোস। কাল অমাবস্যা কাটলে একবার মন্দিরে নিয়ে আসিস। ওর নামে মায়ের কাছে একটা পুজো দেব, তাতে যদি কোনো উপায় হয়। আচ্ছা আচ্ছা, তাই করবো হরিদা। হরিদার কথা মতো শুভর বাবা আর মা শুভর সাথেই শুয়ে পড়ল। তখন মাঝরাত। হঠাৎ করেই শুভর ঘুমটা ভেঙে গেল। একটু অস্বস্তি হচ্ছে, দরদর করে ঘামছি। যাই একটু স্নান করে আসি। শুভ উঠে দেখল তার ঘরেই বাবা মা মাটিতে বিছানা করে শুয়ে আছে। শুভ তাদের না জাগিয়ে পা টিপে টিপে স্নান ঘরের দিকে এগোলো। কিছু দূরে তার সাধের বেড়াল মিনি জড়সড় হয়ে শুয়ে আছে। ও তার পাশ কাটিয়ে ধীরে ধীরে স্নান ঘরে ঢুকে স্নান করে বিছানায় ফিরে এসে আবার শুয়ে পড়ল। আজকের দিনটা বড্ড অদ্ভুত কাটলো। কেন এমন কাটলো কে জানে। বাকিরা তো বলছে আমার ওপর নাকি বশীকরণ বিদ্যা প্রয়োগ হয়েছে, কিন্তু আমি তো ওইসব মানি না। গ্রামে গঞ্জে এইসব কুসংস্কার প্রায়ই শোনা যায়। এই তো পাশের গ্রামে মরা নদীর চরে নাকি নিশি রয়েছে। ওই মামার বাড়ির ওদিকেই তো মরকমারির বিল না কি একটা আছে। দূর, সব কিচ্ছু হয় না, সবই বুঝবো কি। আজকে যা ক্লান্ত ছিলাম তা থেকেই বোধহয় এত খিদে পেয়েছে। নিজের মনকে আশ্বাস দিলেও কিছুতেই সেই বাসের লোকটাকে মন থেকে সরাতে পারছিল না সে। বড়ই অদ্ভুত সেই লোকটা। এইসব ভাবতে ভাবতে আবার ঘুমের দেশে তলিয়ে গেল শুভ। বেশ অনেকক্ষণ পর হঠাৎ করে আবার ঘুমটা ভেঙে গেল তার। এই কি, আবার খিদে পাচ্ছে কেন? ওহ, কি যন্ত্রণা। পাশে কাউকেই দেখতে না পেয়ে সে চিৎকার করে উঠল। শুনতে পাচ্ছ ওমা? এই আমার খিদে পেয়েছে, আমার কিছু খেতে দাও না। কিন্তু কোথাও কোনো সাড়া পাওয়া গেল না। শুভ উঠে গিয়ে পাশের ঘরে গিয়ে দেখল সেখানেও কেউ নেই। এই, শুনতে পাচ্ছ না তোমরা? আরে, আমার সাথে মস্করা করছো নাকি? আরে, আমার খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও, খেতে দাও আমায়। কিন্তু না, কোথাও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। গোটা বাড়িতে কেউ নেই, এমনকি মিনিকেও দেখতে পাওয়া যাচ্ছে না। তবে কি ওরা সবাই আমাকে ছেড়ে পালিয়ে গেল নাকি? দাঁড়া, একবার আসুক, একজনকেও ছাড়বো না। তুমি খেতে না দিয়ে পালিয়ে গেল, একবার আসুক, আসুক একবার আসুক। হঠাৎ পেছন থেকে একটা ফ্যাস ফ্যাসে গলা শুনতে পেল শুভ। কাউকে খুঁজছো শুভ? শুভর শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা হিমেল স্রোত বয়ে গেল যেন। কে কে তুমি? এই গলাটা কোথায় যেন শুনেছি বলে মনে হচ্ছে। আমাকে চিনতে পারছো না শুভ? পেছন ফিরে শুভ দেখতে পেল কম্বল গায়ে দিয়ে সেই লোকটা। তুমি তুমি এখানে কি করছো? আমার বাবা মা কোথায়? তার কথার কোনো উত্তর না দিয়ে সেই লোকটা আবার ফ্যাস ফ্যাসে গলায় বলে উঠল, খিদে পাচ্ছে না তোমার শুভ? খাবার খাবে? হ্যাঁ, এই নাও,
শুভর খিদেটা যেন আবার চাগার দিয়ে উঠল। ঝাঁপিয়ে পড়ল সেই আগন্তুকের বাড়ানো খাবারের ওপর। কিছুক্ষণের মধ্যেই বমি পেয়ে গেল। এ কি? এ তো মাংস, কাঁচা মাংস। কেন, তোমার পছন্দ হয়নি? আমার সাথে কি হচ্ছে? কি হচ্ছে আমার সাথে? এই বলে শুভ দৌড় লাগালো বাথরুমের দিকে। হড়হড় করে বমি করে দিল। কিন্তু এ কি? বমির রং যে সম্পূর্ণ কালো, অনেকটা রক্ত শুকিয়ে গেলে যেরকম হয় সেই রকম। সাথে বেরোলো একদলা লোম। এটা কি? এই লোম তো। শুভ লোমটা হাতে তুলতেই বুঝতে পারলো এই লোম আর কারোর নয়, এই লোম যে তার বেড়াল মিনির। আবার হড়হড় করে বমি করল। এবার ঠাক করে কি যেন একটা মাটিতে পড়ল। এটা কি চকচক করছে? শুভ সেই জিনিসটা হাতে তুলে নিয়ে বুঝতে পারল এটা একটা নাকছাবি। আর যে সে নাকছাবি নয়, তার বাবা গেল বছরই তার মাকে এটা অ্যানিভার্সারিতে গিফট করেছিল। আমার মাথা কাজ করছে না। কি হলো? বাবা মা তোমরা কোথায়? ততক্ষণে সেই লোকটা তার পেছনে চলে এসেছে। কি শুভ, খিদে পাচ্ছে না? শুভ দৌড়ে গিয়ে একটা ঘুষি ছুড়ে দিল সেই লোকটার উদ্দেশ্যে, কিন্তু লোকটা সরে যাওয়ায় শুভ ছিটকে পড়ল। তুই আমার সাথে কি করেছিস তুই? রাক্ষস, তুই এখন রাক্ষস ছাড়া আর কিছুই না। আমাদের দুনিয়ায় স্বাগত। এর থেকে কোনো মুক্তি নেই। তবে চিন্তা নেই, এখন তোর পাগল লাগছে তাই না? কিন্তু আর কটা দিন যাক, আস্তে আস্তে ব্যাপারটা তোর কাছেও স্বাভাবিক হবে। হঠাৎ করেই শুভ শান্ত হয়ে গেল। আমি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তর পেলাম না। তুমি কে? হ্যাঁ, আর এটা আমার সাথে কি হচ্ছে? আমাদের কোনো নাম হয় না, আমাদের নিজস্ব কোনো পরিচয় নেই। আমরা খালি আমাদের দেবীর উপাসক, তার দাস, তার সৈন্য। নিজেকে একা ভেবো না শুভ, তুমি এখন আমাদের এই গোটা সৈন্য দলের অংশ। তোমার আর মুক্তি নেই। ধীরে ধীরে এই গোটা গ্রাম তোমার খিদের পরিণাম ভোগ করবে। মুক্তি নেই মানে? হ্যাঁ, মুক্তি নেই মানে কি? মুক্তি আছে, এই অসহনীয় খিদের কোনো মুক্তি হয় না। একটা বাঁকা হাসি খেলে গেল শুভর মুখে। সেই আগন্তুকের অলক্ষ্যে অনেকক্ষণ আগেই ঘরের কোণ থেকে কেরোসিনের জারটা উল্টে দিয়েছিল সে। গোটা ঘরে এখন কেরোসিন ছড়িয়ে। পায়ের কাছে ভিজে ভিজে অনুভূত হতেই সে আগন্তুক মেঝে স্পর্শ করে হাতের আঙুল নিজের নাকের কাছে এনে শুঁকে চিৎকার করে উঠল। শুয়োরের বাচ্চা, গোটা ঘরে তুই কেরোসিন ছড়িয়ে দিয়েছিস। মুক্তি আমি একা পাবো না, তোমাকে শুদ্ধ নিয়ে দুজনে মিলে একসাথে মুক্ত হব। এই বলে শুভ একটা দেওয়ালের কাঠি জ্বালিয়ে কেরোসিন ভরা মেঝের ওপর ছুঁড়ে দেয়। গোটা ঘর দাউ দাউ করে জ্বলতে থাকে। সে আগন্তুক এবার পালানোর চেষ্টা করে, কিন্তু শুভ তাকে এত সহজে ছাড়বে না। জাপটে জড়িয়ে রাখে সে আগন্তুককে। ছাড় আমাকে, তুই যা মরলে মর, আমাকে সাথে টানছিস কেন? তুমি তো যত নষ্টের গোড়া, তোমাকে আমি এত সহজে ছেড়ে দেবো ভেবেছ? তোমার জন্য আমার গোটা ফ্যামিলি ছাড়খাড় হয়ে গেছে। তোমাকে আমার সাথে মুক্তি পেতে হবে। সে আগন্তুক আর বেশিক্ষণ জোর খাটাতে পারল না। দাউ দাউ করে আগুনে চিৎকার করতে করতে এক সময় শান্ত হয়ে গেল। শুভর দেহটা নিথর হয়ে যাওয়ার আগে তার মুখে যেন একটা হাসি খেলে গেল।
পরের দিন গোটা গ্রামের লোকজন যখন সেই ধ্বংসস্তূপ থেকে শুভর দেহটা বের করলো, তখন সেই মৃতদেহে একটা যেন হাসি ছুঁয়েছিল। গোটা ধ্বংসস্তূপ থেকে খালি শুভর আধপোড়া দেহটাই উদ্ধার করা গেছে, আর কোনো মৃতদেহ পাওয়া যায়নি। তবে হরি জেঠু লক্ষ্য করেছিল সেই আধপোড়া দেহে হাসি ছাড়াও তার চোখের কোণায় কয়েক ফোঁটা জল যেন জমে আছে। কয়েকদিন পরের কথা, রাস্তার হাইওয়েতে তীর বেগে ছুটে আসছে একটা বাস। বাসের যাত্রী বলতে গুটি কয়েক। হঠাৎ বাসটা খুব জোরে ব্রেক কষল। বাসের সামনেই একটা কম্বল ঢাকা দেওয়া লোক দাঁড়িয়ে রয়েছে। কি হলো, কি গাড়ি থামলো কেন? একজন যাত্রী জিজ্ঞেস করলো। আর বলবেন না, সামনে একটা ঘাটের মরা চলে এসেছিল। ওই কি হয়েছে কি? মাঝ রাস্তায় ওভাবে দাঁড়িয়ে আছিস কেন? এক্ষুনি বাসে ধাক্কা লাগলে দোষটা আমাদের হতো। যত সব। ক্ষমা করবেন, এটা কি নিশ্চিন্দিপুর যাবে? হ্যাঁ হ্যাঁ, সে যাবে, কিন্তু তাই বলে আপনি এভাবে মাঝ রাস্তায় এরকম ভাবে গাড়ি দাঁড় করালেন কেন? হ্যাঁ, এই উঠে পড়ুন। সেই লোকটা এবার জানলার ধারে বসা এক বছর 25-এর যুবকের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কিছু যদি মনে না করেন, এখানে একটু বসতে পারি? সে আগন্তুকের মুখের দিকে তাকিয়ে যুবকটি চমকে উঠল। বাসের মধ্যে টিমটিম করে জ্বলতে থাকা আলোয় লোকটার মুখটা পরিষ্কার বোঝা না গেলেও মুখের ডান দিকে থাকা বিকট পোড়ার দাগটা লোকটার মুখটাকে বিভৎস করে তুলেছে। লোকটা খানিক জোর করে যুবকটির পাশে বসল। দাদা, কিছু খাবেন নাকি? আপনাকে দেখে মনে হচ্ছে আপনার বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ, খাবেন কিছু?